নেপাল সিরিজের গত পর্বে আমরা কিভাবে ভারত থেকে নেপাল প্রবেশ করলাম সেই ভিডিও আপনাদের দেখিয়েছি। সেই ভিডিও যদি এখনও কেউ দেখে না থাকেন তাহলে অনুরোধ করব প্লিজ দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। আর এই পর্বে আমরা বীরগঞ্জ থেকে যাব চিতওয়ান। চিতওয়ানে রয়েছে চিতওয়ান ন্যাশনাল ফরেস্ট। সেখানে আমরা জঙ্গল সাফারি করব আর ডুংরেখোলা নদীতে ক্যানোয়িং করব। সেখানে কুমির আর মাগুর মাছের বাস, এই সমস্ত কিছু নিয়ে থাকবে আমাদের আজকের ভিডিও। চলুন তাহলে শুরু করা যাক। कहाँ के लिए बस मिलता है? काठमांडू सब ऑल नेपाल। এই গাড়িটার দাম 45 লাখ টাকা। একবার চার্জ দিলে 200 কিলোমিটার যাবে। এই দেখুন সবজি দিয়ে এটা খায়। আমরা প্রথমে সবজি চাইনি, জানতাম না। না আমাদের মতো কিন্তু ভুল করে আবার হচ্ছে ওই আগে চলে যাবেন না। তার মধ্যেই আমরা একটা দেখতে পেয়েছি। আরে দেখুন 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 ব্যাপার দেখুন, আমরা এখানটায় ঘুরতে এলাম আর এই দেখুন, ওই দেখুন হরিণ জল খেতে এসছে। স্পটেড ডিয়ার, 3টে। দাঁতাল হাতিটাকে দেখুন, তাও দাঁতের মাথাগুলো কেটে দিয়েছে। আমরা বর্ডার ক্রস করে এখন ভানু বাস পার্কের দিকে যাচ্ছি। ভানু বাস পার্কে ওখান থেকেই সমস্ত জায়গার বাস এবং গাড়ি পাওয়া যাবে। তো আমরা ওখানেই যাচ্ছি। আমার কাছে আছে দুটো সিম, একটা জিও আর একটা বিএসএনএল। বিএসএনএলের নেটওয়ার্ক অনেক আগেই চলে গেছে, কিন্তু জিওর নেটওয়ার্ক এখনও পর্যন্ত আছে। এইখানে আমাদের জিওর আছে, এয়ারটেল জয়ন্তর কাছে আছে, জয়ন্তের এয়ারটেলের নেটওয়ার্কও আছে। তো নেটওয়ার্ক এখান পর্যন্ত এখনও আছে। প্রথম বিদেশ ভ্রমণ কেমন লাগছে বলুন তো? মানে ঠিক বোঝাতে পারবো না মনের ভেতরটা কেমন করছে। একটা অল্প ভয়ও আছে। অন্যান্য যে সমস্ত ট্রিপগুলো করি তার থেকে এটা একটু অন্যরকম, তার জন্য ভয় আছে। যতই আমাদের নেপাল প্রতিবেশী দেশ হোক, পাড়া প্রতিবেশীর মতোই আমরা নেপালকে মনে করি, কিন্তু তাতেও কিন্তু একটা মনে ভয় ভয় কাজ করছে। আমরা এখন প্রায় ঘন্টাঘরের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে রাস্তার দুধারে সমস্ত লোকজন দাঁড়িয়ে আছে পরপর। হ্যাঁ, কোথায় যাবেন? গাড়ি গাড়ি গাড়ি। এই যে এই মূর্তিটা দেখছেন, এর বাঁ দিকে হচ্ছে ঘন্টাঘর আর ডান দিকে হচ্ছে বাস স্ট্যান্ড, মানে বাস পার্ক, ভানু বাস পার্ক। আর সোজা চলে যাচ্ছে কাঠমান্ডু, পোখরা, চিতওয়ান। এই যে ওই যে ঘন্টাঘর ওইদিকে, এই জায়গায় এই মূর্তিটা মনে রাখবেন, এই চকটা। আমরা নামতে না নামতে এখানেও আবার ধরে নিয়েছে। এখন আমরা যাব চিতওয়ান। আর চিতওয়ান যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে নারায়ণঘাট। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড, বাস পার্ক, ভানু বাস পার্ক। এইখান থেকে আপনি সব জায়গার বাস পেয়ে যাবেন। আমরাও এখন দেখছি কি বাস পাওয়া যায়। कहाँ के लिए बस मिलता है? काठमांडू सब ऑल नेपाल। अच्छा, ऑल नेपाल के यहाँ से गाड़ी मिलता है और बसेस वगैरह मिलता है ना सब? सब यहाँ से एक टिकट मिलता है। ऑल नेपाल। हाँ, जहाँ जाइएगा जहाँ के गाड़ी मिलेगा। এই দাদা সামনের সিটে ছিল, আমি রিকোয়েস্ট করলাম দাদা আমাকে সামনের সিটটা ছেড়ে দিল। আর আমরা ওই পিছনে একটা হাইস গাড়ি আছে, ছোট গাড়ি, মিনি যে গাড়িগুলো সেগুলো করে নিয়েছি। 400 টাকা ভাড়া নিয়েছে জনপ্রতি নেপালিতে। আর এই হচ্ছে ভানু বাস স্ট্যান্ড। এখান থেকে আপনি সব জায়গার বাস গাড়ি পেয়ে যাবেন। কাঠমান্ডু, পোখরা, চিতওয়ান, লুম্বিনী সব জায়গার গাড়ি পেয়ে যাবেন। আর এইখানে বাসের ভাড়া হচ্ছে, আমরা যে নারায়ণঘাট যাব চিতওয়ান যাওয়ার জন্য, তার ভাড়া বললো 350 টাকা, আর এটার ভাড়া 400 টাকা। তো 50 টাকার জন্য আমার মনে হয় বেস্ট যে এই গাড়িতেই চলে যাই। আর এক্ষুনি ছাড়বে 5 মিনিটের মধ্যে। আমাকে ভিডিও করার টাইমও দেয়নি। আমরা খাওয়া দাওয়া করবো ভেবেছিলাম কিছু, সেই খাওয়া দাওয়া করতে পারলাম না। যাই হোক, এখন যখন গাড়ি পেয়ে গেছি আগে যাই। আমরা চিতওয়ান যাওয়াটা আমাদের আগে জরুরি। এখান থেকে কাঠমান্ডু যাওয়ার জন্য যে ছোট গাড়িগুলো পাওয়া যায়, ছোট গাড়িগুলো ভাড়া জিজ্ঞেস করলাম, ওগুলো বলছে 850 টাকা করে। পোখরার কত ভাড়া সেটা একবার জানবো। দিন মে নেই। टाटा सुमो, टाटा अच्छा। टाटा सुमो 850। আচ্ছা, কাঠমান্ডু যাওয়ার জন্য রাত্রে বাস চলে, তার ভাড়া 1000 থেকে 1100 টাকা নেপালিতে। আর দিনের বেলায় এই ছোট গাড়িগুলোতেই যেতে হবে, মাইক্রো যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতেও। আর টাটা সুমোতে যাওয়া যাবে। এটা দাঁড়িয়ে আছে, এই গাড়িটা যাবে পোখরা। এই এখন ছাড়বে আর কিছুক্ষণ পরে। আর এটা মোটামুটি 6:30 7টার সময় এসে গিয়ে পৌঁছাবে। আর 870 টাকা বাসের ভাড়া। আর একই রকমভাবে এখানেও কিন্তু গাড়ির একটু স্ক্যাম চলে। কীরকম স্ক্যাম? যেরকম সব জায়গায় চলে। আমরা বসে গেলাম, বললো গাড়ি 10 মিনিটের মধ্যে ছাড়বে, কিন্তু এখন
গাড়িতে আছে 6 জন, মানে আরও লোক যতক্ষণ না ভরছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গাড়ি ছাড়বে না। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর আমাদের সঙ্গে কিন্তু সেরকমভাবে কথা বলছে না, বললো 10 মিনিটে ছাড়বে, এখন দেখা যাক কতক্ষণ নেয়। 10:40 আমাদের গাড়ি ছাড়লো, কিন্তু এটা এক চক্কর মারবে এখন এই বাস স্ট্যান্ডটা, এই পুরো বাস পার্কটাকে একটা চক্কর মারবে। আর এইটা ব্যাটারি গাড়ি, এই যে সামনে পুরো এইরকম ডেস্কটা। আর 10:40 বাজে যেটা, সেটা কিন্তু নেপালি টাইম, আমাদের টাইম কিন্তু 15 মিনিট পিছনে। হ্যাঁ, 15 মিনিট আগে, 10:43 বাজে, 15 মিনিট আগে ইন্ডিয়ান টাইম। ভিডিওটা বেশ বড় হয়ে গেছে। একটা দেশের সৌন্দর্যকে যদি আপনাদের কাছে তুলে ধরতে হয়, এর থেকে আর ছোট করতে পারলাম না। একটা সিট এখনো খালি আছে, সেটার জন্য চেষ্টা চলছে যে ওই সিটটা ভরলেই আমাদের গাড়ি এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে। ওই একটা সিটে প্যাসেঞ্জার এখনো পাওয়া যায়নি। ওই যে দূরে দেখা যাচ্ছে ঘন্টাঘাট, আর আমরা এই দিক দিয়ে চলে যাচ্ছি, এদিকে সমস্ত রাস্তা পোখরা, কাঠমান্ডু, চেতোয়ান সব যাওয়ার জন্য এদিকেই রাস্তা। আমাদের গাড়ি ছেড়ে দিল 10:49, বলছে ননস্টপ গাড়ি, দেখা যাক যদি ননস্টপ যাই আমরা তাতেও 2.5 থেকে 3 ঘন্টা লাগবে, কতক্ষণে গিয়ে পৌঁছাই। বেশ সুন্দর রাস্তা, রাস্তার দুধারে এরকম, মানে রাস্তার মাঝখান দিয়ে এরকম সোলার প্যানেল করে লাইট লাগানো রয়েছে, এই উদ্যোগটা খুব ভালো। আমাদের যে পাইলট আকাশ আছে, আকাশ আমাকে বললো এই গাড়িটার দাম 45 লাখ টাকা, একবার চার্জ দিলে 200 কিলোমিটার যাবে। আমাদের ইন্ডিয়াতে এই গাড়ি দেখা যায় না, তবে পরিবেশের জন্য কিন্তু এই গাড়ি খুবই ভালো। এই ভানু পাস পার্ক থেকে নারায়ণঘাটের দূরত্ব 135 কিলোমিটার, এইটা যেতে কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা লাগবে আমাদের। আর একটা জিনিস, যেটা জায়গায় জায়গায় কিন্তু চেকিং আছে, জিজ্ঞেস করছে কি জিনিসপত্র আছে, কোথায় যাচ্ছে, বিশেষ করে ড্রাইভারকেই জিজ্ঞাসা করছে, আমাদেরকে সেরকম কিছু জিজ্ঞেস করেনি। সেরকমভাবে চেকিংও হয়নি জিনিসপত্রে, কিন্তু চেকিং ব্যাপারটা আছে। বীরগঞ্জ শহর ছেড়ে কিছুটা বেরোতেই দেখা মিলল রাস্তার দুধারে ঘন সবুজ জঙ্গল, কোথাও রাস্তার দুধারে দেখা যাচ্ছে বাঁদরের দল। যেটুকু জানলাম এটি হলো পারসা ন্যাশনাল পার্ক, বিভিন্ন জায়গায় রয়েছে এলিফ্যান্ট ক্রসিং করিডোর করা। এই তো সেই আমার বাঁকুড়ার জঙ্গলের মতোই। আমলেখগঞ্জ পেরিয়ে আমরা একটু এসছি, আর এখান থেকেই পাহাড়ের দেখা মেলা শুরু। ছোট ছোট পাহাড়ের দেখা মিললেও আমরা কিন্তু তরাই অঞ্চলের উপর দিয়েই বেরোচ্ছি। প্রায় ঘন্টা দুয়েক পরে আমাদের গাড়ি প্রথমবারের জন্য দাঁড়ালো। সকাল থেকে 1 কাপ চা ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। কি খাবো ভাবতে ভাবতে দেখি সামনে বড় বড় সাম্বার বড়ার মতো কিছু রয়েছে। জিজ্ঞেস করে জানতে পারলাম এটা সেল রুটি। আমরা এই সেল রুটি নিয়েছি, একটা 25 টাকা করে, গরম করে দিল, চালের গুঁড়ো দিয়ে তৈরি। সকালবেলায় এটা হচ্ছে নেপালের বেস্ট জলখাবার, সবাই খায়, আমরাও খাচ্ছি। তাড়াতাড়ির মধ্যে এটাই খাওয়া ভালো এখন। এই দেখুন সবজি দিয়ে এটা খায়, আমরা প্রথমে সবজি চাইনি, জানতাম না, আর এখানে দেখলাম সবাই সবজি দিয়ে খাচ্ছে, তারপরে আবার সবজি চেয়ে নিলাম। ভালো, সবজিটা বেশি ভালো লাগছে, আলু, রমা কলাই, পেঁয়াজ এগুলো দিয়ে করেছে। 10:23 বাজে আমাদের গাড়ি আবার ছেড়ে দিল। এখান থেকে নারায়ণঘাট পৌঁছতে এখনো 1 ঘন্টা 10 মিনিট লাগবে। আগেই বলেছিলাম দুটি দেশের ভাষা প্রায় এক। নেপালের সব জায়গায় হিন্দি ভাষা বুঝতে এবং বলতে পারা মানুষজন পেয়ে যাবেন। দেখুন আমাদের গাড়িতে সবই কিন্তু হিন্দি গানই চলছে।
কোথাও রাপ্তি রিভার একেবারে আমাদের পাশে চলে আসছিল, কোথাও আবার হলুদ সর্ষে ক্ষেত, কোথাও সবুজ ক্ষেত, আবার কোথাও সোনালি। কিছুটা দূর অন্তর অন্তর একটা করে গ্রাম, আর সঙ্গে গাড়িতে চলছিল 90s হিন্দি গান। সব মিলিয়ে বেশ ভালো লাগছিল এই সফর। বাঁদিকে রয়েছে ভারতপুর এয়ারপোর্ট, আর একটু পরেই নারায়ণঘাট। আমরা আমরা চলে এসেছিলাম এই ভারতপুর যে এয়ারপোর্ট আছে ওইখানে। টাডি বাজারে আমাদেরকে নামতে হতো, আবার আমরা অটো করলাম, অটো করে এখন টাডি বাজারের দিকে যাচ্ছি। প্রথমে 1500 টাকা বলছিল, বার্গেনিং করে 900 টাকায় ডিল ফাইল হয়েছে। এখন দেখা যাক কতক্ষণে সোরাহা পৌঁছায়। কিন্তু একটা জিনিস চিন্তা করুন, আমরা বীরগঞ্জ থেকে এই নারায়ণঘাট পর্যন্ত এলাম, 400 টাকা করে ভাড়া নিল আমাদের এনপিতে, দুজনের 800 টাকা লাগলো। কিন্তু এইখান থেকে সোরাহা পর্যন্ত যেতে আমাদের ভাড়া নেবে 900 টাকা। মানে ভাবা যায় অটো ভাড়া কত। এই যে ব্যাটারি গাড়িতে করে আমরা এলাম, ইলেকট্রিক ভেহিকেলসে, সুন্দর গাড়ি, আর ড্রাইভারও খুব চোস্ট। মানে রাস্তা মোটামুটি 90% রাস্তা খুবই ভালো, 10% কোথাও কোথাও এক দুটো প্যাচ আছে যেগুলো খারাপ, কিন্তু রাস্তা 90%ই ভালো রাস্তা, কোনো রকম অসুবিধা হয়নি। এই হচ্ছে টাডি বাজার। ওখান থেকে প্রায় 8-10 কিলোমিটার আমরা এখান থেকে এগিয়ে চলে গেছিলাম। আর এই যে এখানে একটা গন্ডারের মূর্তি আছে, ঠিক এই জায়গাটায় চিনে রাখুন, এইখানটাতেই আপনাদেরকে নামতে হবে। যদি নারায়ণঘাটের গাড়ি ধরেন তাহলে কিন্তু এই টাডি বাজারের এখানে নামবেন, আর এখান থেকে বাঁ দিকে আরও 2-3 কিলোমিটার গিয়ে তারপরে সরাহা। আমরা তো অটোটাকে একটু এগিয়ে দাঁড় করিয়ে রেখেছি এই জায়গাটা আপনাদেরকে দেখাবো বলে। এই যে এইখানটায় হাইওয়ের ওপরেই এই গন্ডারটা আছে, আর এই বাঁ দিক দিয়ে যেতে হবে। এই টাডি বাজারে নামলেই আপনারা এখান থেকে অটো টোটো গাড়ি পেয়ে যাবেন, আর এখান থেকেই আপনি সরাহা যাবেন। আমাদের মতো কিন্তু ভুল করে আবার হচ্ছে ওই আগে চলে যাবেন না। আমাদের যে অটো ড্রাইভার বাবুলাল, ও বলছে যে এখন সাফারি করতে পারবো। দেখা যাক, এখন তো 1:40 বাজছে, গিয়ে রুমে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে তারপরে সাফারি করা যায় কিনা দেখতে হবে। আমরা রাস্তায় আসার সময় দুধারে দেখলাম প্রচুর বিয়ে হচ্ছে, মানে আজকে বিয়ের ডেট আছে, তার জন্য প্রচুর প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখতে পাচ্ছি বিয়ের তোড়জোড় চলছে। পুরো সবাই বিয়ে বাড়িতে সেজেগুজে এসছে, বেশ ভালো লাগছিল। ডান্ডি বাজার থেকে সরাহার দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার, সময় লাগবে 15 থেকে 20 মিনিট। তবে যত ন্যাশনাল পার্কের কাছে পৌঁছাচ্ছিলাম, প্রাকৃতিক সৌন্দর্য আরও ছবির মতো সুন্দর হচ্ছিল, আর আমরাও আরও নিবিড়ভাবে প্রকৃতির কাছে পৌঁছচ্ছিলাম। দুপুর 2টো বাজছে, আর আমরা আমাদের হোটেল নিয়ে নিয়েছি একটা চিতুয়ান জঙ্গল লজ। আমার পিছনেই আছে চিতুয়ান জঙ্গল লজ। আমাদের ওখানে কীরকম হয়, আমাদের বিভিন্ন জায়গায় জঙ্গল গভর্নমেন্টের অথরাইজড চেকপোস্ট থাকে, সেখানে টিকিট কাটা হয়, তারপরে জঙ্গল সাফারি হয়, বা অনলাইনে আমাদের টিকিট কাটতে হয়। কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্যরকম। এখানে নেপাল গভর্নমেন্টের অথরাইজড অনেক এজেন্ট আছে, তারাই জঙ্গল সাফারি করায়। তো আমি কথা বললাম জঙ্গল সাফারির জন্য। আমি ডিটেলস আপনাদের বলে দিচ্ছি। देखिए सर, नमस्ते। मेरा नाम ईश्वर है। इधर हम लोग जंगल सफारी प्रोवाइड करते हैं। जितने गेस्ट आते हैं घूमने के लिए, उन लोगों के लिए जंगल एक्टिविटीज़ प्रोवाइड करते हैं। जैसे अभी हम लोग सौरा में, ये चितवन नेशनल पार्क है, नेपाल का फर्स्ट नेशनल पार्क, इस्टाब्लिश 1973। इसका एरिया 952 स्क्वायर किलोमीटर है। हम लोग अभी इधर है सौरा में। ये नदी, जिसको हम लोग राप्ती नदी बोलते हैं, नेशनल पार्क का बाउंड्री है। जीप सफारी 2 जगह में जाते हैं, एक बफर जोन कम्युनिटी फॉरेस्ट, एक नेशनल पार्क का कोर एरिया। যা বুঝলাম, 2 রকমের জঙ্গল সাফারি হয়। একটা জঙ্গলের কোর এরিয়া, যেটি করতে গেলে রাপ্তি নদী পার করে তারপর যেতে হবে গভীর জঙ্গলে, আর ওখানে গিয়ে জিপ অথবা হাতি সাফারি করে যাব কাসারি পর্যন্ত, চিতুয়ান ন্যাশনাল পার্কের হেডকোয়ার্টার। এর মধ্যে আরও থাকবে বোটিং এবং ক্রোকোডাইল ব্রিডিং সেন্টার দেখার সুযোগ।
আর আমরা যেটা করব সেটা জঙ্গলের কোর এরিয়ায় না ঢুকে বাইরে বাইরে বাফার জোন, কমিউনিটি ফরেস্টে জিপ সাফারি, ২-৩টে এরকম বাফার জোন আছে। আমরা যাব কুচকুচে বাফার জোন দিয়ে। ২০ থেকে ২৫ কিলোমিটার ঘুরবো, সময় লাগবে ২ থেকে ২.৫ ঘন্টা। এই বাফার জোন জঙ্গল সাফারি করতে আমাদের লেগেছিল ১,০০০ এনসি জনপ্রতি আর ১০০ এনসি সার্ভিস চার্জ। को जंगल के अंदर घुमाएगा ये। আর আপনি যদি এই জিপ সাফারি না করতে চান তারও উপায় আছে, আর হয় এলিফ্যান্ট সাফারি। এটি কিন্তু বাফার জোন দিয়েই ঘুরবে। আর একটা ইন্টারেস্টিং জিনিস হয়, এখানে হয় ক্যানোয়িং, যা আমরা আগামীকাল সকালবেলায় করব। এই ক্যানোয়িং করার জন্য লাগবে ১৬০০ এনসি জনপ্রতি, তার সঙ্গে ১,০০০ এনসি করে ন্যাশনাল পার্কের পারমিট, মানে সব মিলিয়ে ২৬০০ এনসি। वो 2 टाइप्स का क्रोकोडाइल देखने को मिलेगा आप लोग कैनोइंग करेंगे तो। नॉर्मली ये 3 प्रोग्राम जो जिप सफारी, एलिफेंट सफारी, कैनोइंग। जैसे एलिफेंट सफारी करेंगे तो पर हेड 2,000 रुपया आप लोग का, 4 कंट्री के लिए 1,000 पार परमिट 3,000 खर्च हो गया। कैनोइंग करेंगे तो आपका कैनोइंग का और ट्रांसपोर्टेशन चार्ज, गाइड चार्ज, एलिफेंट ब्रीडिंग सेंटर का टिकट का चार्ज मिला के 1,650 रुपये खर्चा आएगा। पार परमिट अलग से 1,000 रुपये लगेगा। नेशनल पार्क के अंदर 2,000 का आपका जीप सफारी लगेगा, तो 1,000 रुपये आपका नेशनल पार्क का इंट्रांस टिकट लगेगा एक्स्ट्रा। जैसे नेशनल पार्क के अंदर सुबह 7 बजे जाएगा, 11 साढ़े 11 बजे आता है, 1 बजे जाएगा, 5 बजे साढ़े 5 बजे आता है। 2 शिफ्ट होता है नेशनल पार्क के अंदर। बाहर वाला कभी भी जाएंगे हम लोग 2-2.5 घंटा के लिए, जैसे हम लोग का ग्रुप हो जाएगा, मिल जाएगा तो हम लोग जा सकते हैं। এখানে আমি ১-২ জায়গায় খোঁজ নিয়ে দেখলাম মোটামুটি সব জায়গাতে একই রেট। তো এখানে আর অন্যভাবে কিছু করার নেই। আমরা যেটা করব এখন সেটা হচ্ছে বাফার জোন যেটা আছে সেই বাফার জোনে ঘুরতে যাব, কারণ জঙ্গল সাফারি করার টাইম এখন আমাদের পেরিয়ে গেছে। আগামীকাল আমরা ক্যানোই করব, এরকমই আমরা প্ল্যান রেখেছি। কেননা দুটো যদি আগামীকাল করি আমাদের আগামীকালের যা প্রোগ্রাম সেটা আর হবে না। তাই জন্য আমরা এখন বাফিং জোনটা ঘুরবো, বাফার জোনটা ঘুরবো, আগামীকাল ক্যানোই করব সকালবেলায়। আর এই হচ্ছে আমাদের চিতুয়ান জঙ্গল লজ। এই হোটেলেই আমরা উঠেছি, একদম সাদামাঠা একটা হোটেল। রুমের ট্যুরটা আপনাদেরকে পরে করিয়ে দেবো, এখন আমাদের কাছে সময় নেই, কারণ আমাদের গাড়ি চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। তার জন্য আমরা এখন আর রুমের ট্যুর করাতে পারলাম না। আমরা ওই ফার্স্ট ফ্লোরে উঠেছি, একদম বাঁ দিকের রুমে। সুন্দর সাদামাঠা হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের যেখানে চিতুয়ান জঙ্গল হাউস আছে তার ঠিক উল্টো দিকে রয়েছে ওয়াইল্ড লাইফ মিউজিয়াম। এই যে একদম উল্টো দিকে ওয়াইল্ড লাইফ মিউজিয়াম, আর এখানেই বাচ্চারা এসছে এই মিউজিয়াম ঘুরতে। আর এই দেখুন, এই গাড়ি করেই আমরা কিন্তু জঙ্গল সাফারি করব। দেখুন কি সুন্দর ব্যবস্থা গাড়িগুলো জঙ্গল সাফারি করার জন্য। এরকম সিট করা রয়েছে সুন্দর, অনেকজন মিলে বসা যাবে। আমাদের ওখানে যেরকম মারুতি জিপসিতে জঙ্গল সাফারি করা হয়, এখানে কিন্তু সেটা নয়। এই যে এই গাড়িগুলোতেই বেশি দেখা যায় এখানে। দুপুর 2:55 আর আমরা জঙ্গল সাফারির জন্য রওনা দিলাম। কিছু দেখা যায় না, এদিকে দেখি গাড়ি যা লাফাচ্ছে, বাপরে, যেরকম জোরেই চালাচ্ছে। ওয়াও, দারুণ একটা অনুভূতি। কিন্তু একটা কথা বললে বিশ্বাস করবেন নাকি জানি না, এটা আমার প্রথম জঙ্গল সাফারি। এই দেখুন এনারা ফিরছে জঙ্গল সাফারি করে। জঙ্গল সাফারির জন্য দুটো টাইম ভালো সব থেকে, একটা ভোরবেলায় আর একটা হচ্ছে বিকালবেলায়। তো আমরা বিকেল না হোক মোটামুটি সূর্য ডুবু হবে সেই সময় ফিরবো। দেখা যাক কত কিছু দেখতে পাই আমরা, তার উপরেই বোঝা যাবে কতটা ভালো। আশেপাশে জমিগুলো শুধু দেখুন, সর্ষে চাষ হয়েছে, দারুণ লাগছে, অপূর্ব। বিগত আধ ঘন্টা ধরে চলেছি, কিন্তু এখনো জঙ্গলের মধ্যে প্রবেশ করিনি, সব লোকালয়ের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। আমরা এখন কুচকুচে বাফার জোন দিয়ে প্রবেশ করছি জঙ্গলের মধ্যে। আর এছাড়াও আর একটা বাফার জোন আছে যেটা কুমরোজ বাফার জোন, কিন্তু সেখানে সকাল থেকে 30টা গাড়ি এন্ট্রি দেয়, আবার আর এর থেকে বেশি গাড়ি এন্ট্রি দেয় না। তার জন্য ওই জোনটা এখন বন্ধ আছে, আমরা ওখান দিয়ে যেতে পারবো না। এই আমাদের গাইড, আপনার নাম क्या है? दीपक।
ও দূরে একটা রাইনো দেখা গেছে। Greater one rhinoceros. এই চিতুয়ান জঙ্গলে 694টা রাইনো আছে, তার মধ্যে আমরা একটা দেখতে পেয়েছি। এখান থেকে আরো পরিষ্কার দেখা যাচ্ছে রাইনোকে। 1 নম্বর অ্যানিমেল আমাদের ক্যামেরায় ধরা পড়লো। দেখা যাক, এরপর একটা কুমিরও দেখতে পেয়েছি, দেখাবো সেটাও আপনাদের। একটু এগিয়েই আছে আমাদের যে গাইড, উনি বলছেন যে এই জঙ্গলে রাইনো দেখতে পেয়েছি, এটাই অনেক। आप भी देखेंगे? हाँ। অ্যাকচুয়ালি এই জঙ্গলে রাইনো দেখতে পাওয়া যায় না, তো আমরা দেখতে পেয়েছি, আমাদের ভাগ্য খুব ভালো। এই দেখুন একটা ক্রোকোডাইল দেখা গেছে, খুব ছোট্ট। আমার কাছে যদি ভালো ক্যামেরা থাকতো তাহলে আপনাদের খুব কাছ থেকে দেখাতাম। ঘড়িয়াল ছিল 6 থেকে 7 মিটার লম্বা হয় এগুলো, এটা তো ছোট ছিল অনেক। এই চিতুয়া ন্যাশনাল জঙ্গলে 128টা টাইগার আছে বলছে। টাইগার আমরা দেখতে পাবো না। আবার একটা ঘড়িয়াল দেখা গেছে, এই যে ঘড়িয়াল। দুটো ময়ূর দেখা গেছে। হ্যাঁ, জঙ্গলে ঢুকে গেছে। এই রাস্তার দুধারে নজর রাখাটাও খুব কঠিন ব্যাপার, কোন দিকে কোন জন্তু আছে জঙ্গলের মধ্যে লুকিয়ে বোঝা খুব মুশকিল। সাইবেরিয়ান ডাকরা রোদ পাচ্ছে, রেডিসিয়ান ডাক এগুলো। And those black birds are there, right? Yeah. Those are greater cormorant. Okay. Yeah, those black birds. Those are also introduced. We call them buzander. And sometimes those cormorants, they chase away the crocodiles as well. And then you can see the very big birds walking other side of the river. I mean there is going small streams, right? কয়েকটা টিয়ার দেখা গেছে আমাদের রাস্তাতে, জানি না চলে যাবে নাকি আমরা যেতে যেতে। ওই যে একদম লুকিয়ে আছে, সিংটা দেখা যাচ্ছে, পালিয়ে আছে। দুটোই মেল। ও দারুণ, সেকেন্ড লার্জেস্ট ডিয়ার বলছে এই জঙ্গলের। इसका नाम क्या है? Spotted deer. স্পটেড ডিয়ার। Spotted. স্পটেড, They have white spot on their body. আচ্ছা। এই হরিণগুলোর গায়ে সাদা ছোপ ছোপ আছে, ওই জন্য নাম স্পটেড ডিয়ার। এই জায়গাটায় এসে গোল করে ঘুরে আবার একই রাস্তা দিয়ে আমরা ফেরত যাব। আর এখানটায় 10 মিনিটের জন্য আমাদেরকে ব্রেক দিয়েছে। সব গাড়িগুলো এখানে এসে দাঁড়িয়েছে, এবার আবার এই দিক দিয়েই ঘুরে আবার যাবে। এটা আমাদের গাড়ি, আরও এর সঙ্গে আরও 3টে গাড়ি এসে দাঁড়িয়েছে। ওইদিকে একটা পার্কের মতো করা আছে, মানে কিছু বসার জায়গা আছে, ওইখানটায় সবাই যাচ্ছে, বসছে, তারপরে আবার এদিকে ঘুরে আসছে। আর এইখানে এই নদীটা খুব সুন্দর লাগছে, শান্ত স্নিগ্ধ ছোট্ট নদী। সত্যি কথা বলতে, এত যদি গাড়ি থাকে, এত লোকজন থাকে জঙ্গলে, তাহলে কীভাবে জানোয়ার দেখা যাবে? আমরাই দখল করে নিয়েছি ওদের জায়গাটা অর্ধেক। একটা মাংকি দেখা গেছে, মাংকি জঙ্গলে লুকিয়ে গেল। দারুণ, 3টে রয়েছে একসঙ্গে, 4টে। ওয়াও, শেষ বেলায় এটা মন খুশ করে দিল একদম। 4টে একসঙ্গে স্পটেড ডিয়ার।
শেষ বেলায় কিন্তু মন একদম খুশ করে দিয়েছে। আমাদের জঙ্গল সাফারি এখানেই শেষ হলো। আমরা দেখেছি 3টে রাইনো দেখেছি, 2টো ক্রোকোডাইল দেখেছি, 2টো ময়ূর দেখেছি, 6টা হরিণ দেখেছি, একটা বন মুরগি দেখেছি, একটা মাংকি দেখেছি, অনেক কিছু এখন ঘড়িতে বাজছে 5টা 13। আমাদের জঙ্গল সাফারি করে নামিয়ে দিল। তা এখন চলেছি ওই রাপ্তি নদীর ধারে, ওই জায়গাটা একবার দেখবো বলে। কেমন খেতে? ভালো। আমি এই যে জল দিচ্ছি আর জয়ন্ত খাচ্ছে ফুচকা, আমি অর্ধেক বানিয়ে দিচ্ছি। হ্যাঁ নিচ্ছিস তুই, নে দাঁড়া। আলু কম আছে আর পাপড়ি ফাপড়ি হ্যানত্যান বেশি আছে, মানে আমাদের ওই চানাচুরের যে পাপড়িগুলো হয় ওগুলো বেশি আছে। মটর দিয়েছে, সেও দিয়েছে। জলটা কিন্তু একটু অন্যরকম টেস্ট, তেঁতুলের জল, কিন্তু তার মধ্যে আরও কিছু কিছু মশলা দেওয়া রয়েছে। 100 টাকায় ক পিস জানা? 12 পিস ফুচকা। ঠিক আছে, একটু টেস্টটা চেঞ্জ হলো। আর এই যে এখানে লেখা আছে সরাহা, খুব সুন্দর করে লাইট জ্বালিয়ে দিয়েছে বিকালবেলায়। আর এই দিকে যে মেন রাস্তাটা আছে, এই রাস্তা ধরেই কিন্তু সমস্ত হোটেলগুলো আছে। এদিকে সোজা রাস্তা ধরে সব হোটেলগুলো আছে, অনেক হোটেল আছে এখানে, বাজেট হোটেল, ভালো, খুব ভালো হোটেল, বিভিন্ন হোটেল রয়েছে। এই রাপ্তি নদীর ধারে দারুণ সুন্দর রেস্টুরেন্ট আছে, এখানেই সবাই বসে রয়েছে। দারুণ, বেশি ফরেনারদেরই ভিড় এখানে, সব ফরেনাররাই এখানে বসে আছে। আর এই হচ্ছে রাপ্তি রিভার। আর এই রিভার ক্রস করে কিন্তু আর একটা জঙ্গল সাফারি হয়। প্রচুর ট্যুরিস্টদের ভিড় এখানে। এখানে এখন বাঙালি ট্যুরিস্ট কিন্তু কম, সব জায়গায় দেখতে পাচ্ছি, যেরকম আমরা গেলেই দেখতে পাই বাঙালি ট্যুরিস্ট প্রচুর, সেখানে বাঙালি ট্যুরিস্ট কম আছে, লোকাল নেপালি ট্যুরিস্টই বেশি আছে। এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, বেশ ভালো ভালো রেস্টুরেন্ট। এই রাপ্তি রিভারের সামনে দাঁড়িয়ে এই সূর্যাস্তটা দেখতে দারুণ লাগলো। দেখুন, লাল আভা রাপ্তি রিভারের ওপরে পড়েছে। আর এই পুরো সব এগুলো চিতওয়ান ন্যাশনাল ফরেস্টের আন্ডারে। একটা বড় বেড আছে, একটা ছোট বেড, একটু তুলনামূলক, কিন্তু 4 জন শোয়ার মতো এখানে অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা তো 2 জনই আছি। আর মশারিগুলো দেখুন, দারুণ, কি সুন্দর মশারি, দুদিকে 2টো মশারি সুন্দর দেওয়া রয়েছে। এসি আছে, এদিকে জানলাগুলো সব নেটের, পর্দা দেওয়া রয়েছে। এখানে একটা টিভি রয়েছে, যেটা আমাদের কখনোই লাগবে না। এখানে একটা বড় মিরর রয়েছে, এখানে কিছু এক্সট্রা কম্বল দেওয়া রয়েছে। আর এই দিকে হচ্ছে বাথরুম, ওয়াশরুম। এই যে ওয়াশরুম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট। এখানে একটা মিরর আছে, এখানে শ্যাম্পু সাবান দেওয়া আছে, একটা বেসিন, মগ, বালতি। এই রুমের জন্য আমাদের ভাড়া পড়েছে নেপালিতে 1200 টাকা, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 800-900 টাকা মতো। 2 জন থাকবো একটা রাত, ঠিকই আছে। আমরা এখানে রাত্রে ডিনারের জন্য অর্ডার করেছি, তো 2 জনই খাবো রুটি আর তার সঙ্গে চিকেন। এইরকম ছোট ছোট বাটিতে চিকেন আর রুটি, যতটা আমাদের পেট ভরবে, যতক্ষণ না পেট ভরছে ততক্ষণ পর্যন্ত। 350 টাকা করে প্লেট বলছিল প্রথমে, তারপরে একটু দামাদামি করাতে 300 টাকায় নেমে এসছে। যাই হোক, ওটাই আজকে ডিনার করব। জয়ন্ত ওপরে চেপে বসে গেছে এখনো আমি উঠতে পারিনি। গুড মর্নিং, আজ 23শে নভেম্বর 2024। আর আমরা গতকাল এই চিতওয়ানে এসে পৌঁছেছি। চিতওয়ান ফরেস্ট সাফারি আমরা গতকাল বাফার জোনে করেছি, আজকে আমরা যাব ক্যানোই করতে। দুগ্গা করে বেরিয়ে পড়ি। এখন ঘড়ির কাঁটায় সকাল 7টা। এত সকাল সকাল বেরিয়েছি কারণ আমাদের আজকে প্ল্যান
এই ক্যানোয়িং করার পরে আমরা যাব লুম্বিনী। তাই জন্য একটু সকাল সকাল বেরোতে হয়েছে। লুম্বিনী যেতে 4 ঘন্টা 4.5 ঘন্টা সময় লাগবে। দারুণ ঠান্ডা লাগছে গাড়িতে, মানে কুয়াশা মাখা একটা সকাল, কি বলবো। আর এই গাড়ির হাওয়াটাতে দারুণ ঠান্ডা লাগছে, আর আমাদের আবার ছাদটা নেই। যাই হোক, এখন এখান থেকে মিনিট 5 লাগবে ক্যানোই পয়েন্ট পর্যন্ত যেতে, তারপরে ওখান থেকে আবার ওয়াক করতে হবে মনে হয়। যাই গিয়ে দেখছি। আর ইনি হচ্ছে আমাদের গাইড। আপনার নাম? मेरा नाम डिम्बर चौधरी। डिम्बर चौधरी। अच्छा, कितना टाइम लग जाएगा ये कैनोई करने में? कैटरिंग कर रहे हैं 45 मिनट, और वॉक करना होगा उसके बाद? वॉक करना होगा उसके बाद। अच्छा, कितना रास्ता होगा वॉक करने में? वॉक करने में 25 से 30 मिनट। 25 से 30 मिनट। हाँ अच्छा, मतलब और जाने आने में आधा घंटा लग जाएगा, आधा मतलब सब मिला के 2 घंटे का प्रोग्राम है हम लोगों का। प्रोग्राम। একটা সমস্যা যেটা হচ্ছে, আমাদের গাইড ডিম্বার বলছে এত সকালবেলায় ক্রোকোডাইল বা ঘড়িয়াল কোনোটাই বেরোয় না। তো এখন তো রোদ যতক্ষণ না উঠছে ওরা বেরোয় না, কারণ রোদ উঠলে ওরা ওই পাড়ে বসে রোদ পোয়ায় আর সেক নেয়, সেইটাই তো হবে না, তাহলে বেরোবে না। তো আমাদের বলছে এত সকালে কিন্তু বেরোয় না, 9টা নাগাদ বেরোয়। কিন্তু আমাদের হাতে সময় খুব অল্প। আমরা যদি 9টার সময় এই ইয়েটা করি, 9টা থেকে 11টা বেজে যাবে, তারপরে আমাদের মোটামুটি লুম্বিনী যাওয়ার জন্য গাড়ি পেতে পেতে অনেক দেরি হয়ে যাবে। তার জন্য আমাদের সকাল সকালই করতে হবে। হয়তো আরও আধ ঘন্টা 45 মিনিট আমরা অপেক্ষা করব। এই যে কুয়াশাটা পড়ছে, একদম জলের বিন্দু বিন্দু পড়ছে, ওইটা একটু বন্ধ হলেই আমরা বেরিয়ে পড়বো। ক্যানোয়িং করতে এখন একটু ওয়েট করব বললাম, আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে যাব, এই চারিদিকের কুয়াশাটা কাটবে তার জন্য। আর এই যে সূর্য উঠছে, আর একটুখানি অপেক্ষা করলেই এই সূর্য উঠে গেলেই আমরা ক্যানোয়িং করব। আর এই যে নদীটা আছে, এই নদীটা হচ্ছে ডুংরেখোলা নদী। আমাদের গাইড ডিমার বলল এই নদীটা ডুংরেখোলা, এই নদীতেই আমরা কিন্তু ক্যানোয়িং করব। আর এই দেখুন 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 ব্যাপার দেখুন, আমরা এখানটায় ঘুরতে এলাম, আর এই দেখুন, হ্যাঁ এই দেখুন, ये तो मगरमच्छ है शायद, घड़ियाल है, घड़ियाल। আচ্ছা, এই দেখুন, গোপ্রোতে দেখা যাচ্ছে না, দেখাচ্ছি আপনাদের। সত্যি আমরা এখানটাতে শুধু এলাম যে একটুখানি ঘুরবো, টাইমটাও পেরিয়ে যাবে, তারপরে আমরা চলে যাব ক্যানোয়িং করতে। কিন্তু এসে যে এরকমভাবে ঘড়িয়াল দেখতে পাবো ভাবিনি। ঘড়িয়াল কোনো মানুষ ক্ষতি করে না, ওরা শুধু মাছ খায়। কিন্তু যদি নিজের বিপদ দেখে কোনো জন্তু, তাহলে তো যেহেতু জঙ্গল অ্যানিম্যাল আর এগুলো ওয়াইল্ড লাইফ অ্যানিম্যাল, তো ওয়াইল্ড লাইফ অ্যানিম্যালে যদি কোনো জন্তু দেখে যে নিজের বিপদ হতে পারে, তাহলে সেক্ষেত্রে তো মানুষ কেন যায়, যে কোনো প্রাণীকেই ও হামলা করবে। এখানে আরও সব ট্যুরিস্টরা চলে এসছে, এবার সবাই একসঙ্গেই বেরোবো। अभी है ना, अभी नरम घास खाएगा इधर का। ये गेंडा गेंडा का है, मतलब राइनो, राइनो, एक सिंग वाला राइनो, एक सिंग वाला राइनो। এক সিং রাইনোর ফুটপ্রিন্ট এগুলো। আজকে রাতে তাজা ফুটপ্রিন্ট। বলছে যে যে নরম ঘাসটা আছে না, সেই ঘাসটা খাওয়ার জন্য রাইনো আসে এখানে। আর কি থ্রিলিং ব্যাপার দেখেছেন। এই ये वाला भी है ना, ये वाला वाला भी है, ये वाला भी है, ये वाला भी तो ये है यहाँ इधर से चला गया शायद। हाँ, इधर से चला गया। বুঝতে পারছেন তো। জয়ন্ত গিয়ে বসে গেছে, ব্যালেন্সে হাঁটতে হবে। ওহ, এটা তো খুব কঠিন ব্যাপার। ঠিক আছে, एक पेड़ का ही ও দেখুন জল। हाथ बाहर मत। हाँ हाँ हाँ, उन लोगों को भी बोल दीजिए जो फॉरेनर है। Don't put your hand outside the boat, okay? হাত বাইরে রাখা চলবে না, একদম হাত ছাটিয়ে এই যে সামনে আমাদের গাইড যেভাবে বসে রয়েছে সেভাবে বসতে হবে। বোটটা কেমন হিলছে দুদিকে। জয়ন্ত, কেমন লাগছে? টেনশনও হচ্ছে না? সকাল সকাল প্রকৃতির এই সুন্দর রূপ দেখতে পেরে আমি ধন্য।
এই প্রথম জঙ্গল এবং ক্যানোয়িং আমার সারা জীবন মনে থাকবে। আমার দারুণ লাগছে। কি আপনাদেরও ভালো লাগছে তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন ভিডিওটাতে, আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটা, তবে এরকম ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তবে তাতে কোনো জোড়াজুড়ির কিছু নেই। সকাল সকাল আসলে কিন্তু এগুলো আমাদের উপরি পাওনা। সকাল সকাল আসলে এরকম পাখিও দেখতে পাবেন এখানে। জলের এত কাছ দিয়ে দিঘি নৌকায় যাওয়ার অভিজ্ঞতা কিন্তু আমার কোনোদিনও ছিল না। নৌকায় চেপেছি বেশ কয়েকবার, এইরকমভাবে নৌকায় কোনোদিনও চাপিনি। দারুণ, মানে এটা মাস্ট, এখানে আসলে এটা করবেনই। পুরো সাইলেন্ট জায়গা, সবাই চুপচাপ। কি ফিলিংস হচ্ছে কি বোঝাবো আপনাদেরকে। দারুণ, সূর্য বেশ খানিকটাই উঠে গেছে এখন, দেখা যাক কিছু দেখা যায় কিনা। দেখুন আমরা প্রথম ক্রোকোডাইল স্পট করেছি, ওই দেখুন। হ্যাঁ হ্যাঁ, মুন্ডি মুন্ডি, এখনো বোঝাই যাচ্ছে না এমন ভাবে শুয়ে রয়েছে। ওই দেখুন, ওই দেখুন আর একটা পাখি, আগে আইবিস। আমাদের গাইড ডিমার বলছে যে এখনো পর্যন্ত ওরা পাড়ের দিকে উঠে আসেনি রোদের সেক নেওয়ার জন্য। তার মানে এরা সবাই কিন্তু জলেই আছে। তো আমরা যে যাচ্ছি এই জলের মধ্যেই কিন্তু সব ক্রোকোডাইল, ঘাড়িয়াল সব কিন্তু এর মধ্যেই আছে। ওই দেখুন হরিণ জল খেতে এসছে, স্পটেড ডিয়ার 3টে। আমাদের গাইড কিন্তু সবসময় চোখ খোলা রেখেছে, যদি কখনো কিছু দেখতে পাচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের বলছে। 3টে স্পটেড ডিয়ার আমাদের দিকেই তাকাচ্ছে। ওয়াও, কি সুন্দর লাগছে, খেলা করছে আর এখানে জল খেতে এসছে। এখানে কিন্তু অনেক ক্রোকোডাইল আর মাছ আছে, ঘাড়িয়াল। কিন্তু আমরা একটু সকাল সকাল বেরিয়েছি তো, সূর্য দেবতা অতটা আমাদের ওপরে কৃপা এখনো পর্যন্ত করেনি, তো তার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর যদি কিছু নাও দেখতে পাই, ওরে বাপরে, এই ছোটোবেলায় একটা আমরা খেলা খেলতাম না, জলে কুমির ডাঙা, সেই রকম। কিন্তু এখানে কিন্তু কুমির ডাঙাতে নেই, জলেই আছে, আর আমিও ডাঙাতে নেই, জলেই আছি, এই রকম একটা ব্যাপার। ময়ূর আছে কোথাও। আমাদের নৌকা আটকে গেছে জলের মধ্যে, কারণ এখানে ডেপথ কিন্তু খুব একটা বেশি নয়। এই দেখুন, তাই এতক্ষণে ছাড়লো, জাস্ট হাঁটু পর্যন্ত ডেপথ ছিল ওখানটায়। যেখানে যেখানে পাথর আছে এরকম, সেখানে সেখানে আমাদের নুয়ে আটকে যাচ্ছে। আর ওই যে ছোট ছোট জায়গাগুলো দেখছেন, ওই জায়গাগুলোতেই কিন্তু অনেক ওয়াইল্ড অ্যানিমেল, মানে ওই রাইনো, হাতি, দেখালাম হরিণ, এরা কিন্তু সব জল খেতে আসে। হেড দেখা গেছে, কিন্তু এতটাই আলো আসছে দেখা যাচ্ছে না। সাপ খায়, এজিটেন লেজার স্টোক। আমার গোপ্রোতে তো দেখা যাবে না, ওইদিকে গিয়ে যদি থাকে তাহলে আপনাদেরকে আবার দেখাবো। মনে হচ্ছে আজকে আমাদের ভাগ্য প্রসন্ন নয়, আমরা সেইভাবে কিন্তু কুমির টুমির দেখতে পেলাম না এখানে। কিন্তু এখানে অনেক কুমির আছে, কি করা যাবে, ওয়াইল্ড লাইফ অ্যানিমেল তো, আমাদের মতো করে কি চলবে ওরা? যাই হোক, কিন্তু আপনারা আসলে এই ক্যানোয়িংটা অবশ্যই করবেন, আর করলে এটা একটু বেলা করে করবেন, মানে এত সকাল সকাল আসবেন না, আমাদের কাছে সময়ও খুব কম, সেই জন্য আমাদের এই সকালেই করতে হলো। আপনারা করলে একটু দুপুরবেলায় আসবেন, মোটামুটি ওই 12টা-1টার সময়, তাহলে কিন্তু এইখানে অনেক কুমির, মাগুর মাছ এগুলো দেখতে পাবেন। এই রকমই আমাদের গাইড বলল। এই বড় পাখিটা যেটা বলছিলাম, ওই পাখিটা এখানে দেখা যাচ্ছে।
এটা শুধু সাপ খায়। চলে এসেছি আমাদের লাস্ট পয়েন্টে, এখানে আমাদের নৌকো দাঁড়িয়ে গেছে। এইবার নামবো, দিয়ে এখান থেকে একটা আধ ঘন্টার ট্রেল আছে, আমাদের ওটা হেঁটে যেতে হবে। তো চলুন নামা যাক। আমরা যেখানে নামলাম তার 20 মিনিট আগে এখানে একটা রাইনো স্পট করেছে। যাই হোক, এখন নেই। আজকে সবই কেমন যেন একটু উল্টো পাল্টা হচ্ছে। এই ঘরগুলো বলছে আগে যে এখানে রাজা বীরেন্দ্রের ঘর ছিল এগুলো, এখন সবই এগুলো পরিত্যক্ত। এগুলো ইয়ে कैसे टूट गया ये सब? हाँ, आप रूम देखिए इधर, अच्छा है। দেখুন কত সুন্দর রুম ছিল। রাজা বীরেন্দ্র, ওকে, রাজা বীরেন্দ্রের রুম ছিল এগুলো, এখন এগুলো পরিত্যক্ত। বছর 20 আগে থেকে এগুলো সব পরিত্যক্ত হয়ে গেছে, তখন থেকে এগুলো আর ব্যবহার করা হয় না। এরকমই আমাদের গাইড এগুলো বললো। ওই যে ওখানে যখন হোটেলটা খোলা ছিল তখন এখানে সব হাতি থাকতো। এই দেখুন এরকম সব করা রয়েছে, এখানে হাতি থাকতো। হাতি সাফারি করানোর জন্য এখান থেকেই সাফারিটা করানো হতো। এই যে হাতি বাঁধার জায়গা। আপনারা যদি এই জঙ্গলের মধ্যে থাকতে চান তাহলে কিন্তু এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখানে থাকতে পারেন। তার এক রাতের জন্য জনপ্রতি খরচা 5000 নেপালি। তো ওটা কিন্তু একটা ভালো অভিজ্ঞতা। পরে যখন আমি এখানে আবার আসব তখন হাতি সাফারি অবশ্যই করব। হাতি সাফারি আর ওই জঙ্গলে থাকার জায়গাটাতে থাকবো, ওই ওয়াচটাতে। কেন হাতি সাফারি করলে কি হয়, একদম জঙ্গলের ভেতরে ঢোকায়, ওই হাতির রুটটাই আলাদা হয়। জঙ্গলে হাতি সাফারি করলে কিন্তু আরো অনেক কিছু দেখতে পাওয়া যেতে পারে, তাই হাতি সাফারিটা করার একটা ইচ্ছা রইল। বাপরে, এত সামনে থেকে রাইনো দেখুন, ঘাস খেতেই ব্যস্ত এরা। ये सींग कहाँ गया ये लोगों का? ये सिंग आ जाएगा 5 वर्ष का ऊपर हो जाएगा तो इसको सिंग आ जाएगा। আচ্ছা, ये तो नहीं आएगा। এদের এখনো সিং হয়নি, 5 বছরের উপরে হলে তারপরে সিং গজাবে। দাঁতাল হাতিটাকে দেখুন, তাও দাঁতের মাথাগুলো কেটে দিয়েছে। বলছি এরকম যদি না কাটে তাহলে অন্যজনাদের মেরে দেবে ও, তাই জন্য ওই দাঁতের মাথাগুলো কেটে দিয়েছে। দাঁতটা কি বড়। এই দেখুন কত হাতি। এখানেও আর একটা দাঁতাল হাতি আছে, 2টো দাঁতাল হাতি আর বাচ্চা হাতি আছে। অ্যাকচুয়ালি আমাদের গাইড যেটা বললো, এখানে হাতি ব্রিডিং করার পরে এখানে আনা হয়, তারপরে এখানে প্রতিপালন করা হয়, আর তারপরে এই হাতি দিয়েই এই জঙ্গলে পেট্রোলিং করা হয়। তো সেই জন্যই এখানে হাতি প্রতিপালনশালা। দেখুন মানুষের হসপিটাল তো আপনারা দেখেছেন, এটা হচ্ছে কিন্তু পশুদের হসপিটাল। এখানে অসুস্থ ওয়াইল্ড লাইফ অ্যানিম্যাল যারা অসুস্থ হয়ে পড়ে তাদেরকে এখানে আনা হয়, তারপরে ট্রিটমেন্ট করা হয়। কিন্তু এখন যা অবস্থা সেটা পুরো পরিত্যক্ত। আর কতগুলো মৌমাছির চাক দেখুন, 1 2 3 4 5 6 7 8, 8টা চাক আছে মৌমাছির। আমাদের জঙ্গল সাফারিও শেষ হলো, আমরা এসে আবার ঠিক ট্রেক করে এই মিউজিয়ামের কাছে চলে এলাম। আর আমরা আজকে সকালে দেখলাম 4টে হরিণ, অনেক পাখি, আর 2টো মাগুর মাছ, আর একটা হচ্ছে ক্রোকোডাইল। তাও ক্রোকোডাইলটা ভালো করে দেখতে পাইনি, কারণ ওটা অনেকটা অন্ধকারে ছিল, মাথাটা শুধু বেরিয়েছিল। তো সবই ভাগ্যের খেলা। আর একটু বেলা করে হলে হয়তো এর থেকে আর একটু বেশি দেখতে পেতাম, কিন্তু যা পেয়েছি তাতেই আমরা খুশি। দারুণ সুন্দর এরকম ওয়াইল্ড লাইফ সকাল সকাল ঘোরার একটা আলাদাই কিন্তু মজা। আপনারা আসলে এটা অবশ্যই করবেন। আপনারা কিছু দেখতে পান আর না পান, ওই ডিঙি নৌকা দিয়ে চড়ে এই জঙ্গলের মধ্যে ঘুরলে কিন্তু আপনাদের দারুণ লাগবে। ম্যাজিক গাড়িতে চেপে গেছি, আর আমার সিট হয়েছে একটা মোড়ায়। এই ছিল আমাদের চিতওয়ান ভ্রমণ। পরের পর্বে আপনাদের দেখাবো গৌতম বুদ্ধের জন্মস্থান রুক্মিণী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। We wanna chase the night.